বিজেপির বি টিম হয়ে যারা কাজ করছে, মমতাও তাই, কেজরিওয়ালও তাই। এরা হচ্ছে বিজেপি আরএসএস এর বি টিম। এরা কাশ্মীরে 370 ধারা বিলোপকে সমর্থন করে, এরা রাম মন্দিরকে সমর্থন করে, এরা আরএসএসকে সমাজসেবী বলে। হিটলার ঠিক এইভাবেই কিন্তু দেশটাকে পুরোপুরি একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছিল। ভারতবর্ষ একটা ফ্যাসিস্ট রাষ্ট্র, একটা সন্ত্রাসবাদী ফ্যাসিস্ট রাষ্ট্র। মোদি হটাও, দেশ বাঁচাও। আজকে আমাদের অতিথি ডক্টর আলম। ডক্টর আলম, পাটনা কনক্লেভের পরে পাটনার আমরা লক্ষ্য করছি একটা ফেয়ার সাইকোসিস তৈরি হয়েছে শাসনের মধ্যে। সেটা রিয়াক্ট করেছে পাটনা কনক্লেভের পরে ফটো অফ বললেন, প্রথমে বললেন স্মৃতি ইরানি, তারপরে প্রধান দেশের প্রমুখ থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সবাই বলেন এটা ফটো অফ। ফটো অফ হলে এত রিয়াকশনের প্রয়োজন আমরা বুঝতে পারছি না। রিয়াকশন কেন? ফটো অফ হলে ওনা এটাকে উপেক্ষা করতে পারতেন, তা নয় রিয়াকশন দিচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে নিউটনের থার্ড ল। এ ব্যাপারে আপনি কিছু বলুন। এই ব্যাপারে প্রথমেই আমার যা মনে হচ্ছে তা হচ্ছে এটা যে কেন্দ্র এখন টলমল করছে, ওরা ভুগছে প্রচণ্ড আতঙ্কে। সারা দেশ তার বিরুদ্ধে যাচ্ছে। আরএসএস বিজেপি যে কেন্দ্র হচ্ছে দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী, সন্ত্রাসবাদী রাষ্ট্র ব্যবস্থা, তার কর্ণধার আজকে ভয়ে কাঁপছে, থরথর করে কাঁপছে। কারণ আজকে একটা কনক্লেভ হয়েছে, মহাজোট তৈরি হচ্ছে এবং তার প্রক্রিয়া শুরু হয়েছে পাটনা থেকে, এবং আগামী 10 দিনের মধ্যেই শুরু হবে সেটা আবার দ্বিতীয় অধ্যায় সিমলাতে। কিন্তু যেটা হচ্ছে ওই যে ভয়ে কাঁপছে সেটা না বলে ফটো অফ হয়েছে, এবং এটা একটা কিছুই ব্যাপার না। তার জন্যে ওরা কী করলো, দুটো অপারেশন শুরু করে দিল। অলরেডি দুটো অপারেশন হয়ে গেছে। একটা হচ্ছে মহারাষ্ট্রে শরদ পাওয়ারদের যে এনসিপি, সুপ্রিয়া সুলের যে এনসিপি, সেটাকে ওরা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে শুধু ইডি আর সিবিআইয়ের ভয় দেখিয়ে, এবং সেটা ওরা একটা ষড়যন্ত্রমূলক একটা হাতিয়ার ব্যবহার করেছে, যেটা সারা দেশে ওরা চালাচ্ছে। সেটা একটা করেছে। আর একটা করছে ওরা পাটনাতে, সেটা হচ্ছে লালু প্রসাদ যাদব এবং তার ছেলে কে তারা ঢুকিয়েছে একটা মধ্যে, একটা মানে মামলার মধ্যে। সেটা হচ্ছে ওই ঘুষ মামলা, যেটা সমস্তটাই মিথ্যে এবং সমস্তটাই হচ্ছে ষড়যন্ত্র একটা। এইটাই হচ্ছে ব্যাপার, যেটা ওরা ভয়ে কাঁপছে। আমার যেটা স্টাডি হচ্ছে এটা, যে ওরা ভয়ে কাঁপছে। আগামী 2024-এ ওদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, সারা দেশ ওদের বিরুদ্ধে চলে যাচ্ছে, যুব সমাজ ওদের বিরুদ্ধে যাচ্ছে, সংখ্যালঘু মুসলমান ওদের বিরুদ্ধে যাচ্ছে, সংখ্যালঘু খ্রিস্টান থেকে আরম্ভ করে সমস্ত সংখ্যালঘু মানুষ ওদের বিরুদ্ধে যাচ্ছে। মেজরিটি বলে যাদের বলা হয় তাদের একাংশ, মানে বড় একাংশ বলবো না, বড় অংশ দলিত, তার সঙ্গে আদিবাসী জনজাতি এবং তার সঙ্গে ওবিসি, এন্টায়ার ওবিসি, তারাও কিন্তু চলে যাচ্ছে ওদের বিরুদ্ধে। আর তো কৃষক মজদুর আছেই, মধ্যবিত্ত যুব সমাজ তো রয়েছে, এদের বিরুদ্ধে যাচ্ছে। এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে মহিলা সমাজ তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। সুতরাং এইসব দিয়ে আজকে ওরা ভয়ে কেঁপে মরছে বলে এইসব কথা বলছে, যে ওসব কিছু না, আমরা দেখে নেবো, আমরা দেখে নেবো। এই দেখে নিতে গিয়ে ওরা দুটো অপারেশন করে দিয়েছে, একটা মহারাষ্ট্রে, একটা হচ্ছে বিহারে। ভারতবর্ষ ইডি সিবিআইকে দিয়ে টাইট দেওয়া হচ্ছে সমস্ত জায়গায়। এই তো মহারাষ্ট্রে প্রথমে শিবসেনাকে ভাঙা হলো, দুটুকরো করা হলো, পরে আসছে বিহারের পালা। বিহারের পরে পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গের আটজন অলরেডি লিস্টেড। নামগুলো বলে দিই আমি: মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মুকুল রায়, আহমদ হাসান ইমরান, মদন মিত্র, সঞ্জয় বসু, কেডি সিং, এরা লিস্টে আছেন। প্রপার ওয়েতে না করে এই কনক্লেভের পরে এই সবাইকে অস্থির করে দিয়ে, মানে ডাইরেক্ট ইয়েতে ভোটে বোধহয়, যেহেতু অবস্থা বুঝতে পারছেন, কাজেই ডাইরেক্ট ভোটে গেলে নিশ্চিত করা যায়, কাজে এটা ডাইভার্ট করা আমরা ভেবেছিলাম। এ ব্যাপারে আপনাকে কি বলুন? আপনার সঙ্গে পুরোপুরি সহমত পোষণ করছি। এরা আতঙ্কে ভুগছে এবং এরা আইনের পথে যাচ্ছে না। যে সংবিধানের যে আইন, দেশের যে আইন, সে আইনের পথে একদমই যাচ্ছে না। এরা যাচ্ছে পুরো আইনের বিরুদ্ধে। যে আইনটা আছে, রুল অফ দি ল, সবার কাছে সমান, সেটা হচ্ছে না। মোদি থেকে শুরু করে অমিত শাহ, তার পুত্র এবং এন্টায়ার বিজেপি গ্যাং, তারা হচ্ছে দুর্নীতিতে আদ্যপান্ত ডুবে আছে। সেই দুর্নীতিটাকে ঢাকা দেওয়ার জন্যে আজকে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, ভিজিল্যান্স কমিশন ইত্যাদিগুলো লাগিয়েছে এই সমস্ত বিরোধী দলের নেতাদের নেতৃত্বের বিরুদ্ধে। এবং এটা হচ্ছে একটা হিটলারি চাল। হিটলার ঠিক এইভাবেই কিন্তু দেশটাকে পুরোপুরি একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছিল। তা আজকে ভারতবর্ষ একটা ফ্যাসিস্ট রাষ্ট্র, একটা সন্ত্রাসবাদী ফ্যাসিস্ট রাষ্ট্র, মৌলবাদী ফ্যাসিস্ট রাষ্ট্র, একটা সংখ্যালঘু মুসলিম বিরোধী সাম্প্রদায়িক ফ্যাসিস্ট রাষ্ট্র। এটা হচ্ছে জনজাতি এবং দেশের নির্যাতিত মানুষের বিরুদ্ধে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র। সেই রাষ্ট্রের যে সমস্ত মানে নোংরামি, যে সমস্ত
জনস্বার্থ বিরোধী সমস্ত কার্যকলাপ, যে সমস্ত আইন নিজেরা তৈরি করেছে এই 9 বছরে, সেইগুলো দিয়ে ওরা আজকে চাইছে বাজিমাত করতে, এবং একের পর এক নতুন নতুন আইন আনছে, কাশ্মীর থেকে শুরু করে আরম্ভ করে আপ টু ইউপিএ এবং আপ টু সিএ, এনআরসি, সমস্তগুলো আনছে। এরপরে আনছে ইউসিসি, অভিন্ন দেওয়ানিবিধি, সবগুলো আনছে। একমাত্র কারণ হচ্ছে, এবং তার পাশাপাশি ওরা ওই বিরোধী দলগুলোকে জেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এবং পুরো হিটলারি কায়দায়, টোটালি হিটলারি কায়দায়, হ্যাঁ, এবার সংবিধানকে না মেনে যেটা করা কাজ হচ্ছে এরা করছে। সুতরাং আজকে দেশকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশকে মানে মানে এক হয়ে লড়তে হবে। আজকে রাহুল গান্ধী শুধু একা পারবে না, তার যে কংক্লেভ তৈরি হচ্ছে, অর্থাৎ 15টা থেকে 20টা দল, তাদের আজকে সমস্ত নিজেদের মতপার্থক্য ভুলে গিয়ে আজকে 1:1 দিকে 90%, 80 to 90% জায়গায় যেতে হবে। নইলে এই যে জগদ্দল পাথর চেপে আছে, ফ্যাসিড জগদ্দল পাথর, এটা আমাদের ইন্ডিয়ার মাথা থেকে সরবে না, এবং শুধু সরাবার জন্যই আজকে সমস্ত সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, A to Z সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। পাটনা কনক্লেভের মধ্যে কেজরিওয়ালের অন্যরকম সুর, প্লাস সেই পাটনা কনক্লেভের সঙ্গে সঙ্গে প্যারালালি এদিকে সমন্বয়ের কথা হচ্ছে, এদিকে রাজস্থানে 1:1 কথা ছিল। রাজস্থানে কেজরিওয়াল আলাদা, পাঞ্জাবে পরে কেজরিওয়াল আলাদা ক্যান্ডিডেট দিচ্ছে। তারপরে মমতা এখানে মমতা বলছেন যে কংগ্রেস ওখানে দোস্তি করছে, এখানে কুস্তি করছে, মানে সেন্ট্রালে দোস্তি আর স্টেটে কুস্তি। মানে কি হচ্ছে আমাদের ব্যাপারটা, এইভাবে এইরকম ভাবে চলতে গেলে তো মানে মূল উদ্দেশ্য ব্যাহত হবে। সেরকম তো কিছু হতেই পারে। বেসিক্যালি আজকে যে দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে পাটনাতে, এবং পরে ব্যাঙ্গালোরে তারা আরও বেশি পাকাপোক্তভাবে ঐক্যবদ্ধ হবে, সেটা হচ্ছে তার যে অভিন্ন কর্মসূচি, তার স্লোগান হচ্ছে দেশ বাঁচাও মোদি হটাও, মোদি হটাও দেশ বাঁচাও। এই সিঙ্গল এজেন্ডা ভিত্তিক যে ন্যূনতম কর্মসূচি তৈরি হচ্ছে, তার পাশে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। একটা জিনিস রাহুল গান্ধীকে আমি প্রশংসা করি, যে হচ্ছে সবচাইতে খারাপ তাকে আগে ধরছে, মানে তাকে আগে সরিয়ে দিচ্ছে। যেমন তেলেঙ্গানার রাষ্ট্রীয় সমিতি, বিআরএস এখন নাম নিয়েছে, তাকে সরিয়ে দিচ্ছে, কারণ সে হচ্ছে বিজেপির বি টিম। ঠিক তেমনি আগামী দিনে বিজেপির বি টিম হয়ে যারা কাজ করছে, বিআরএস একটা নাম করেছে রাহুল গান্ধী, তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি। কিন্তু আরেকটা জিনিস আছে যেটা ইমপ্লয়েড, যেটা জড়িত, সেটা হচ্ছে যেটা উনি বলেননি, সেটা হচ্ছে এইটা যে মমতাও তাই, ওইদিকে কেজরিওয়ালও তাই। এরা হচ্ছে বিজেপি আরএসের বি টিম। এরা কাশ্মীরকে সমর্থন করে, কাশ্মীরে 370 ধারা বিলোপকে সমর্থন করে, এরা রাম মন্দিরকে সমর্থন করে, এরা আরএসএসকে সমাজসেবী বলে। সুতরাং এদের সঙ্গে এই যে মহাজোট হচ্ছে, সেই মহাজোট খুব বেশি বড় কিছু হবে না। মহাজোট ওদেরকে নিয়ে জাস্ট চলছে এই জন্যে যাতে নাকি একটা বড় রকমের ভাঙন না হয়। সেই বড় রকমের ভাঙন রুখতে আজকে এটা ট্যাক্টফুলি ওদেরকে সঙ্গে রাখার একটা রাজনৈতিক লাইন হিসেবে রাহুল গান্ধী এবং অন্যান্য নেতারা নিয়েছেন। আমি এটাকে অভিনন্দন জানাচ্ছি। তবে আমি মনে করছি এটা যে আজকে যদি এখনও আছে প্রায় 10 মাস, এই 10 মাস যদি লাগাতার আন্দোলন, যদি এই মহাজোট ইউনাইটেড প্রোগ্রেসিভ ফ্রন্ট, ইউপিএফ, যে নামই আসুক না কেন, ইউপিএ আসুক, ইউপিএফ নাম আসুক, যে নামই আসুক, তারা যদি আজকে এখন থেকে লড়তে না পারে, যদি রাস্তায় না নামে, যদি আজকে কতকগুলো জ্বলন্ত ইস্যুর বিরুদ্ধে, বেকারি, দ্রব্যমূল্য বৃদ্ধি, সংখ্যালঘু নিধন, জনজাতি নিধন, দলিত নিধন, মহিলা জাতি নিধন, কৃষক মজদুর নিধন, এইসব নিধনের বিরুদ্ধে এবং মানবাধিকার হরণের বিরুদ্ধে, ইউপিএর বিরুদ্ধে যদি আজকে জোট না তৈরি হয়, তাহলে জোট না মানে আন্দোলন যদি বিপুল আকার ধারণ না করে, তাহলে কিন্তু এই বিজেপিকে, এই জগদ্দল পাথরকে সরানো যাবে না। এরা একের পর এক ষড়যন্ত্রমূলক, এরা একের পর এক মেরুকরণের লাইন নিয়ে আসছে। আগামী দিনে ইস্যুসি আনছে, তারপর জনসংখ্যা নিয়ন্ত্রণের আনছে, সব কিছু কিন্তু অ্যান্টি মুসলিম। এবং অ্যান্টি মুসলিম এই হিড়িক তুলে ওরা সমস্ত হিন্দুকে ঐক্যবদ্ধ করছে। হিন্দু আদমি লোক খতরা মে হ্যায়, যেটা আসল কথা হচ্ছে হিন্দু মানে একমাত্র ওই আদানি মোদিদের মতো কিছু মানুষ ছাড়া 99% হিন্দুরা কিন্তু খতরা মে হ্যায়। শুধু মুসলিমরা নয়, আমি বারবার বলছি এ কথা, সেদিনকে একটা জনসভায় বললাম যে শুধু মুসলিমরা নয়, 99% হচ্ছে সাধারণ মেহনতি মানুষ, সাধারণ নির্যাতিত মানুষ, তারা কিন্তু হিন্দুভুক্ত হলেও, হিন্দু জাতিভুক্ত হলেও, হিন্দু ধর্মভুক্ত হলেও তারা কিন্তু খতরা মে হ্যায়, তারা বিপদের মধ্যে রয়েছে। আজকে এইটা কিন্তু বিরাটভাবে প্রচার করতে হবে।
রাহুল গান্ধী এবং সমস্ত দলগুলোকে এবং রাস্তায় নামতে হবে। রাস্তায় না নামা পর্যন্ত কিন্তু আজকে আমি মনে করি যে শুধু জোট মেরে শুধু এই পাটনা বা ব্যাঙ্গালোর বা এরপরে চেন্নাই, রাজস্থান, জয়পুর কিংবা সিমলা কিংবা কলকাতা এসব করে কিন্তু শুধু হবে না। রাহুল গান্ধী যেমন ভারত জোড়ো যাত্রায় একটা টোটাল ট্রান্সফরমেশন, আমরা নতুন রাহুল গান্ধীকে দেখলাম, তেমনি আবার সেপ্টেম্বর থেকে সেকেন্ড ফেজ আরম্ভ হচ্ছে, গুজরাট থেকে আরম্ভ করে শেষ হবে বোধহয় আসামে, গুজরাট থেকে শুরু করে আসাম অব্দি আরেকটা হবে। এর ফলে যে মোমেন্টামটা হবে, এই মোমেন্টাম সামলানো 37%-এর পক্ষে 37 ভার্সেস 63 ভাগাভাগি। আমার তো মনে হয় যেটা আপনি যে বললেন একদম ঠিক কথা, যে আমি এটা নিয়ে একটা বইয়ের একটা ড্রাফট তৈরি করেছি, সেটা হচ্ছে এই ভারত জোড়ো যাত্রা, রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা, ঘৃণা বিদ্বেষের বাজার বন্ধ করো, মহব্বতের দোকান খোলো। এই আওয়াজটা যেমন সারা দেশে উতাল পাতাল হয়েছিল, সেরকম কর্ণাটকে একটা তুফান উঠেছিল, যাকে আমরা বলি সুনামি। সেই সুনামি উঠেছিল, তার জন্যে মোদি বাহিনী পুরো ধরাশায়ী হয়েছে। এবং মজার কথা, এটা খুব মজার কথা, যে সেই দিন যেদিনকে ওরা ধরাশায়ী হয় কর্ণাটকে, সেই দিন একটা বিষাক্ত সাপ, কেউটে সাপ বিজেপি অফিসে ঢুকে গেছিল। এবং এটা প্রমাণ করছে যে ওদের দিন চলে গেছে, যাচ্ছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। রাহুল গান্ধীর দ্বিতীয় যে ভারত জোড়ো যাত্রা ওদেরকে সাংঘাতিকভাবে আটকে তুলবে, ওদেরকে কোণঠাসা করবে অনেক অনেক বেশি পরিমাণে। এবং এক যে কর্ণাটক হয়েছিল, সারা দেশ তাই হবে। কর্ণাটক, হোয়াট কর্ণাটক থিংস টুডে, the whole of India will think it tomorrow. After the second Bharat Jodho Yatra will be started by Rahul Gandhi within few months.